আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তোমাদের এইচএসসি পরীক্ষা উপলক্ষে হচ্ছে আমরা এমসিকিউ টেস্ট পেপার সলভিং ক্লাস নিয়ে আসছি এবং এই ক্লাসে হচ্ছে আমরা তোমাদের টেস্ট পেপারে যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ আমরা কভার করার ট্রাই করব এবং যে সকল এমসিকিউ ডাবল ডাবল থাকে সেগুলো হচ্ছে তোমাদেরকে আমরা পিডিএফ ফাইলটা দিয়ে দিব, তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা। তো আমরা কথা বাড়াই না, কারণ হচ্ছে আমাদের সময় খুবই কম। আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কোষ বিভাজন। খুবই সহজ একটা অধ্যায়। এখান থেকে জাস্ট এই যে মাইটোসিস এবং মিওসিসের ধাপগুলো এবং এগুলোর যে গুরুত্ব বা কাজ, এই জিনিসগুলো জানলে কিন্তু এখান থেকে খুব ভালো মার্কস ক্যারি করা যায়। আচ্ছা, চলো দেখি প্রথম যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে যে কোষ বিভাজন কে আবিষ্কার করেন? তো কোষ বিভাজন আবিষ্কার করেন ওয়াল্টার ফ্লেমিং। আর যদি বলে যে মায়োসিস কোষ বিভাজন কে আবিষ্কার করেন, সেক্ষেত্রে হচ্ছে আসবে বুভেরি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। আর দেখো, আমি যেগুলো হচ্ছে স্টার চিহ্নিত করেছি সেগুলো হচ্ছে আমরা সলভ করব, আর যেগুলো হচ্ছে স্টার চিহ্নিত করিনি সেগুলো হচ্ছে একই রকম কোশ্চেন। ঠিক আছে, তোমরা হচ্ছে নিজেরা এগুলো প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তোমরা হচ্ছে পরীক্ষার হলে পারো না অনেক সময়, কারণ কি তোমরা হচ্ছে ক্লাস করো কিন্তু নিজেরা প্র্যাকটিস করো না। তো সেক্ষেত্রে আমি দেখো এখানে হচ্ছে কোষ বিভাজন কে আবিষ্কার করেন, তুমি আমার সাথে একবার পড়লা এবং নিজে যদি আরেকবার তুমি প্র্যাকটিস করো সেক্ষেত্রে কিন্তু তুমি পরীক্ষার হলে খুব ভালো একটা আউটপুট দিতে পারবা। ঠিক আছে, যেগুলো হচ্ছে স্টার চিহ্নিত না সেগুলো হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা দেখো, নিচের কোনটি আমরা নিউক্লিয়াসের বিভাজন বলি? ঠিক আছে, তাহলে আমরা জানি নিউক্লিয়াসের বিভাজন হচ্ছে ক্যারিওকাইনেসিস। ঠিক আছে, আর মেটাকাইনেসিস হচ্ছে এটা মেটাফেজ ধাপে যখন ক্রোমোজোমগুলো একদম মাঝ বরাবর আসে, বিষুবীয় অঞ্চল আসে, সেটাকে আমরা বলি মেটাকাইনেসিস। সাইটোকাইনেসিস হচ্ছে আমাদের সাইটোপ্লাজমের বিভাজন। ঠিক আছে, তো এখানে আনসার হবে ক্যারিওকাইনেসিস। এই দেখো আবার চলে আসছে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে? আমরা সাইটোপ্লাজমের বিভাজনকে বলি সাইটোকাইনেসিস। আচ্ছা, তারপর হচ্ছে যে কোনটিকে, এগুলো আবার রিপিট, এগুলো হচ্ছে তোমরা একটু দেখে নিবা। কোন পর্যায়ে ডিএনএর অনুলিপন ঘটে? আমরা কি জানি যে ইন্টারফেজের, বিশেষত ইন্টারফেজের কোন পর্যায়ে? এস ধাপে। ঠিক আছে, এস ধাপে হচ্ছে ডিএনএর অনুলিপন ঘটে। শুধুমাত্র ডিএনএ না, এখানে হিস্টোন প্রোটিন যেটা আছে, হিস্টোন প্রোটিনটা হচ্ছে এখানে কি হবে? অনুলিপন হবে। ঠিক আছে, আচ্ছা, কোষ চক্রের সংশ্লেষণ দশা মানে হচ্ছে এস দশা, যেটা আমরা একটু আগে পড়লাম। এস দশাতে কত পরিমাণ সময় ব্যয় হয়? আমরা কি জানি যে জি1 দশা, জি1 দশাতে হচ্ছে 30 to 40% টাইম ব্যয় হয়। তারপর হচ্ছে এস দশা হচ্ছে 30 to 50% সময় আমাদের ব্যয় হয়। আর জি2 দশাতে কি করবা? জি2 দশাতে এই দুইটার ডিফারেন্স নিবা। দেখো এই দুইটার ডিফারেন্স কত? এখানে হচ্ছে 10, 30 থেকে 40, এখানে কি? এখানে হচ্ছে 20, 30 থেকে 50 হচ্ছে 20, তাহলে জি2 দশাতে হবে 10 থেকে 20%। আচ্ছা, 10 থেকে 20%। আর যদি বলি মাইটোটিক ফেজে কতটুকু সময় ব্যয় হবে? মাইটোটিক ফেজের সময় ব্যয় হবে আমাদের 5 থেকে 10%। এই হচ্ছে আমাদের পার্সেন্টেজ খেলা। আচ্ছা, তাহলে হচ্ছে বলছে যে এস দশায়, তাহলে এস দশায় আমরা কি পেয়েছি? 30 থেকে 50%। এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এবং কোষচক্রকে প্রদান করেন হাওয়ার্ড এবং পেল। ঠিক আছে, এটা জাস্ট জানার জন্য আমরা বলে রাখলাম। কোষচক্রের কোন ধাপে নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকে? ঠিক আছে, মেইনলি ইন্টারফেজ ধাপে আমরা কোষ নিউক্লিয়াস যেটা থাকে, কোষের যে নিউক্লিয়াস থাকে সেটাকে আমরা বিপাকীয় নিউক্লিয়াস বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, ইন্টারফেজ দশায় হিস্টোন প্রোটিন সংশ্লেষণ হয় কোষচক্রের কোন দশায়? আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি একটু আগে, দেখছো? এটা আমরা পড়ে ফেলছি। দেখো আমরা কিন্তু এর আগে পড়ে ফেলছি হিস্টোন প্রোটিন। এই যে হিস্টোন প্রোটিন কিন্তু আমাদের ইন্টারফেজ দশাতেই হয়, আর বিশেষত এস দশাতে। ঠিক আছে, এস দশাতে হচ্ছে হিস্টোন প্রোটিনের সংশ্লেষণ হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, এটাও ওয়ান কাইন্ড অফ রিপিটই বলতে পারো। আচ্ছা, এগুলো হচ্ছে রিপিট, এগুলো তোমরা দেখে নিবা। এই যে জি1 কিন্তু আমরা পড়ে ফেলছি। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। আচ্ছা, কোষচক্রের কোন পর্যায়ে ডিএনএ অনুলিপন হয়? এগুলোও ডাবল আসছে। আচ্ছা, এটা দেখো স্টার চিহ্নিত যেটা, সেটা হচ্ছে মায়োসিস। কোষ বিভাজনের ফলে কি হয়? মায়োসিসের ফলে কি হয়? আমরা জানি যে দেখো দৈহিক বৃদ্ধি ঘটে না, দৈহিক বৃদ্ধি ঘটবে আমাদের মাইটোসিসের কারণে। তারপর হচ্ছে জীবদেহে সৃষ্ট ক্ষতস্থান পূরণ হয় না, কোষের পুনরুৎপাদন হয়, তাও ঠিক না। এখানে দেখো গ নাম্বার, দেখো জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। যখন দেখবা বৈশিষ্ট্যগত নতুন বৈশিষ্ট্য আনে, তারপর হচ্ছে নতুন জনুক্রম, এই সকল ওয়ার্ড যখন দেখবা সেক্ষেত্রে দেখাবো তোমরা মিওসিস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আনসার। মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম হতে পানির বিয়োজন হয়? একদম ইজি, প্রোফেজ দশায় পানির বিয়োজন হয়ে থাকে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়াসের বিলুপ্তি হয়? নিউক্লিয়াস একদম বিলুপ্তি হয়ে যায় আমাদের প্রোমেটাফেজে, কিন্তু বিলুপ্তি শুরু হয় প্রোফেজ থেকে। এখানে যেহেতু প্রোমেটাফেজ নাই সেক্ষেত্রে আমরা প্রোফেজ আনসার করব। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়? যদি বলে স্পিন্ডল যন্ত্র সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে প্রোমেটাফেজ। আর যদি বলতো স্পিন্ডল তন্তু, যদি বলে স্পিন্ডল তন্তু সেক্ষেত্রে আমরা আনসার করব প্রোফেজ।
ফেজ, ঠিক আছে। তো স্পিন্ডল তন্তু যদি বলে তাহলে আনসার হবে প্রোফেজ। আর স্পিন্ডল তন্তুগুলোকে সমন্বয় করে যদি যন্ত্র সৃষ্টি হয় এবং সেগুলো যখন বিন্যস্ত হবে, এগুলো হবে আমাদের প্রো মেটাফেজে, ঠিক আছে। আচ্ছা, ক্রোমোজোমাল নৃত্য, এই যে যখন হচ্ছে স্পিন্ডল তন্তু বরাবর ক্রোমোজোমগুলা সজ্জিত হয়, একটা লাইন বরাবর সাজানো থাকে, তখন কি এই যে তোমার মুভমেন্ট করতেছে, তখন কি একটা নৃত্যর মতো দেখা যায়, এটাকে আমরা বলতেছি ক্রোমোজোমাল নৃত্য। এটা কোথায় দেখা যাবে? ঠিক সেম ভাবে প্রো মেটাফেজে দেখা যাবে। আচ্ছা, মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোম বিষুবীয় অঞ্চল? একদম ইজি। বিষুবীয় অঞ্চল মানে কি? যখন এই যে তোমার মাঝখান বরাবর চলে আসে, ঠিক আছে, মাঝখান বরাবর যখন ক্রোমোজোম গুলো চলে আসে, সেটাকে আমরা বলি বিষুবীয় অঞ্চলে চলে আসা বা মেটাকাইনেসিস, ঠিক আছে। তো এটা হবে আমাদের মেটাফেজ ধাপে। মেটাফেজ ধাপে কি কি আর হয়? তোমার সবচেয়ে মোটা এবং খাটো হয়, কন্ডেনসেশন হয়, সুপার কয়েলিং হয়, তাই না? এগুলো তোমরা জানো। কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়? প্রোমেটাফেজ। এখানে প্রোমেটাফেজ দেওয়া আছে, যেহেতু আমরা প্রোমেটাফেজ আনসার করব। আচ্ছা, 2n = 8 হলে মাইটোসিস মেটাফেজ দশায় কতটি ক্রোমাটিড দেখা যায়? আমরা কি জানি যে তোমার মেটাফেজ ধাপে কি হয়? সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমোজোমগুলো কি হয়? বিভক্ত হয়ে যায়। মেটাফেজ ধাপে কি হয়? সেন্ট্রোমিয়ার বরাবর, এই যে তোমার মাঝখানে যে অরঞ্জিত অংশটা আছে, সেটাকে আমরা কি বলি? সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ার বরাবর কি হয়? বিভাজিত হয়। যখনই বিভাজিত হয় তখন কি ক্রোমাটিড সৃষ্টি হয়। তাহলে যদি 8টা ক্রোমোজোম থাকে, তাহলে 8টাকে যদি আমি 2 ভাগে ভাগ করি, তাহলে আমাদের এখানে আনসার কত হবে? 16টা, তাই না? 8টা ক্রোমোজোম থেকে আমরা 16টা ক্রোমাটিড পাবো, তাই না? এই যে আমাদের এক একটা ক্রোমোজোমের এই সেন্ট্রোমিয়ারকে যদি আমি সেন্টার ধরে নিই কোন একটা কারণে, তো এই যে একটা পার্ট আর এই যে একটা পার্ট, দুইটা পার্টকে আমরা বলি ক্রোমাটিড। তাহলে 8টা ক্রোমোজোম থেকে আমরা 16টা ক্রোমাটিড পাবো, তাই না? আচ্ছা, কোন দশায় ক্রোমোজোম, আচ্ছা এটা তোমরা পারবা, এটা দেখো 26 নাম্বার। ক্রোমোজোমের খাটো এবং মোটা হওয়াকে আমরা অলরেডি পড়ে ফেলছি, এটাকে আমরা বলি যে কন্ডেনসেশন, তাই না? আচ্ছা, নিচের কোনটিতে ক্রোমোজোম গতিপ্রাপ্ত হয়? আমরা কি জানি? অ্যানাফেজ ধাপে। আমি অনেক সময় মনে রাখতাম যে অ্যানাবাস অনেক দ্রুত চলে, সেখান থেকে আমরা মনে রাখছি, আমি মনে রাখতাম যে অ্যানাফেজ ধাপে হচ্ছে গতিপ্রাপ্ত হয়, ঠিক আছে। ক্রোমোজোমগুলো যে মাঝখানে ছিল, মাঝখান থেকে দুই সাইডে দুই মেরুর দিকে চলে যায়, তাহলে এটা আনসার হবে গ, অ্যানাফেজ। কোনটিকে, এটা তোমরা পারবা, একই কোশ্চেন আবার আসছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আমি হচ্ছে পিডিএফ তোমাদের এই যে ডিসক্রিপশন বক্সে আমি পিডিএফটা দিয়ে দিব। মাইটোসিস অ্যানাফেজ ধাপে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো যে আকৃতির দেখায়। মেটাসেন্ট্রিক যদি বলে মেটাসেন্ট্রিক তাহলে হচ্ছে ভি আকৃতির, যদি বলে সাবমেটা তাহলে হচ্ছে এল, যদি বলে অ্যাক্রো জে, আর যদি বলে টেলো তাহলে হচ্ছে কি আই। এগুলো একদম এসএসসির পড়া। আচ্ছা, এখানে দেখো 32 নাম্বার। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভাজন ঘটে কোন দশায়? পূর্ণ বিভাজন হবে আমাদের মেটাফেজ দশায়, আমরা এটাও পড়ে ফেলছি, অলরেডি বলে ফেলছি আমরা। মাইটোসিস কোষ বিভাজনের ক্রোমোজোম দ্বিতন হয়। দ্বিতন মানে কি? ডাবল হয়। ডাবল হয় কোন দশায়? ইন্টারফেজ দশায়। আরো যদি স্পেসিফিক বলি, কোষচক্রের ইন্টারফেজ দশার যে এস যে ধাপ, সে সময় হচ্ছে ক্রোমোজোমগুলো ডাবল হয়, ডিএনএ ডাবল হয়। আচ্ছা, মাইটোসিসের কোন পর্যায়ে স্পিন্ডল ফাইবার অদৃশ্য হয়? আচ্ছা, স্পিন্ডল ফাইবার সৃষ্টি হয় আমাদের প্রোফেজ দশায় এবং অদৃশ্য হবে আমাদের সবার লাস্টের যে দশাটা টেলোফেজ দশায় হচ্ছে অদৃশ্য হবে। আচ্ছা, 38 নাম্বার দেখো, কোষ প্রাচীরের মধ্যপর্দার গঠন প্রক্রিয়ায়, আচ্ছা মধ্যপর্দার গঠন প্রক্রিয়া কোষ বিভাজনের কোন দশা থেকে শুরু হয়? তাহলে হচ্ছে মধ্যপর্দার যে গঠনটা হয়, মানে এই যে দেখো দুইটা কোষ সৃষ্টি হইলো, এটার যে মধ্যপর্দাটা সৃষ্টি হয়, এটা কোন দশায়? এটা হচ্ছে অবশ্যই টেলোফেজ দশায়, তাই না? এই যে মধ্যপর্দায় কি থাকে আমাদের? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসে এবং গলজি বডি থেকে অন্যান্য যে পেকটিক অ্যাসিড, এই জিনিসগুলো আসে, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটিতে মাইটোসিস ঘটে? আমরা মনে রাখবো যে অ্যামাইটোসিস এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ কোষ বিভাজন, ঠিক আছে। অ্যামাইটোসিস হচ্ছে আমাদের প্রত্যক্ষ কোষ বিভাজন, প্রত্যক্ষ, এটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ এবং এটা দেখা যাবে বি পেতে, ঠিক আছে। তো তোমরা বলতে পারো বিপে মানে কি? বিতে হচ্ছে ব্যাকটেরিয়া, তারপর হচ্ছে পিতে হচ্ছে প্রোটোজোয়া, এতে হচ্ছে অ্যামিবা, আর ওয়াইতে হচ্ছে ইস্ট, ঠিক আছে, ইস্ট। তো অ্যামাইটোসিস দেখা যাবে এই 4টা জায়গায়। এই 4টার বাইরে যেগুলো আছে সবগুলো হচ্ছে আমাদের মাইটোসিস। এবং যখন বলবে যে জন মাতৃকোষী কি হবে, বা যদি বলে হ্যাপ্লয়েডের জাইগোটি কি হবে, তখন হবে মিয়োসিস। বাকি সব জায়গায় আমরা মাইটোসিস আনসার করবো। তাহলে দেখো যে কোনটাতে
মাইটোসিস ঘটে। এমিবা তো অ্যামাইটোসিস হবে, ইস্টেও অ্যামাইটোসিস হবে, ব্যাকটেরিয়াতেও অ্যামাইটোসিস হবে। এখানে দেখো পিতে কিন্তু আমরা প্রোটোজোয়া পড়ছি, এখানে আছে প্লাজমোডিয়াম, তাহলে আনসার হবে প্লাজমোডিয়াম, এখানে হচ্ছে মাইটোসিস হবে, আর এই সবগুলো কি অ্যামাইটোসিস, ঠিক আছে। আচ্ছা, দেহে টিউমার ছড়িয়ে পড়াকে কি বলে? দেহে টিউমার ছড়িয়ে পড়াকে আমরা বলি মেটাস্টেসিস। অনকোজেনেসিস মানে কি? তোমার অনকোজিন সৃষ্টি হওয়া বা ক্যান্সার সৃষ্টি হওয়া। অ্যাপোপ্টোসিস মানে কি? অ্যাপোপ্টোসিস মানে যদি নরমালি কোনো একটা কোষ মারা যায় জেনেটিক কারণে, তার বয়স হয়ে গেছে বা তার সার্ভিস লাইফ শেষ, তখন হচ্ছে অ্যাপোপ্টোসিস। আর নেগেটিভ কোনো কারণে, খাদ্যের অভাবে, বিষক্রিয়ার ফলে যদি মারা যায়, সেক্ষেত্রে আমরা বলি নেক্রোসিস, ঠিক আছে। তাহলে আনসার হচ্ছে মেটাস্টেসিস। 42টা দেখো যে স্পোরোফাইটিক উদ্ভিদ মানে কি? যাদের ক্রোমোজোম সংখ্যা সাধারণত 2n থাকে, নর্মাল জীবদ্দশায় 2n থাকে। একদম সহজে আমি বুঝাচ্ছি, এখন তো আমরা একাডেমিক ক্লাস নিচ্ছি না, এখন একদম সহজ ভাষায় বুঝো। তো 2n সংখ্যক কোন একটা জীবের কোথায় মাইটোসিস হবে? জনন মাতৃকোষে মাইটোসিস হয়ে এটা কি n সংখ্যক তোমার ক্রোমোজোম বিশিষ্ট গেমিট ফর্মেশন করবে, ঠিক আছে। তাহলে হচ্ছে জনন মাতৃকোষে তোমার এই মিওসিস হবে, মিওসিস হয়ে আমাদের কি হবে? জনকোষ তৈরি হবে। আচ্ছা, 43টা দেখো, মায়োসিস কোষ বিভাজন সর্বপ্রথম প্রত্যক্ষ করেন কে? মায়োসিস আমরা কিন্তু অলরেডি এটা পড়ে ফেলছি, এটা হচ্ছে বোভেরি, তাই না? বোভেরি হচ্ছে কোন একটা কৃমিতে হচ্ছে সর্বপ্রথম মায়োসিসটা দেখেন, এবং স্ট্রাসবুর্গার উনি হয়তো দেখেন পুষ্পক উদ্ভিদে, ঠিক আছে। এত কিছু জানার দরকার নেই, আমরা শুধু পড়বো যে বোভেরি সর্বপ্রথম মায়োসিস কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। আচ্ছা, যে সকল ডিপ্লয়েড কোষে মায়োসিস ঘটে সে সকল কোষকে আমরা কি বলি? যেই কোষে আমরা জানি যে কোষকে আমরা সাইট বলে জানি, ঠিক আছে। কোষকে আমরা সাইট বলি, বা গ্রিক যে সাইট হচ্ছে কোষ, এটা গ্রিক নাও হইতে পারে, আমরা এটা নিয়ে তর্কে না যাই। এখন দেখো সাইট মানে হচ্ছে কোষ, এটাই হচ্ছে মূল কথা। তো মায়োসিস যে কোষ বিভাজন, এটা কোন কোষে হইতে পারে? মায়োসাইটে হইতে পারে, তাই না? তার মানে মায়োসাইট মানে মায়ো কোষে হচ্ছে মায়োসিস ঘটে, তাই না? তাহলে আনসার হবে মায়োসাইট। আচ্ছা, কোনটির জাইগোটে মায়োসিস ঘটে? জাইগোটে মায়োসিস কখন ঘটে? যখন হচ্ছে হ্যাপ্লয়েড জীব থাকে। তাহলে এখানে দেখো হ্যাপ্লয়েড জীব কোনটা? টেরিস তো হ্যাপ্লয়েড জীব না, হিবিস্কাস না, ইউলোথ্রিক্স, অরাইজে তো ধানের পর্ব, সরি ধানের হচ্ছে কি বলে যে গণ, তো এখানে হবে ইউলোথ্রিক্স, ঠিক আছে। ইউলোথ্রিক্স এক ধরনের অনুন্নত শৈবাল, তো ইউলোথ্রিক্স হচ্ছে জাইগোটে মায়োসিস ঘটে, ঠিক আছে। আচ্ছা, স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মায়োসিস দেখা যায়? এটা সেম, এটা হচ্ছে তোমরা প্র্যাকটিস করবা, এটা করে ফেলছি আমরা। হ্যাপ্লয়েড জীবের কোথায় মায়োসিস ঘটে? সেম, এটা হচ্ছে আমাদের এর আগে আমরা পড়েছিলাম যে ডিপ্লয়েড জীবে কোথায় হয়? ডিপ্লয়েড জীবে হবে আমাদের জনন মাতৃকোষে, এবং হ্যাপ্লয়েড জীবে হবে জাইগোটে, ঠিক আছে। আচ্ছা, কারণ হ্যাপ্লয়েড জীব মানে কি? তার হচ্ছে n সংখ্যক সেল, জাইগোট সবসময় কি হবে? 2n সংখ্যক সেল, তো 2n সংখ্যক সেলকে হচ্ছে আবার কি ওর n বানাইতে হবে, ঠিক আছে। তার পরবর্তী প্রজন্ম আবার n হবে, ও নিজে n, দুইজন পুরুষ এবং স্ত্রী মিলে করছে 2n, এবং পরবর্তী জেনারেশনকে আবার মায়োসিস করে এনে কনভার্ট করতে হবে, ঠিক আছে। মানুষ 2n, মানুষ কিন্তু যেহেতু আগের থেকেই 2n, সেক্ষেত্রে মানুষকে পরবর্তী জেনারেশন কি 2nই বানাইতে হবে। তার মানে কি, যদি জাইগোটকে আবার যদি মায়োসিস করে, সেক্ষেত্রে কি মানুষের 2n থেকে n হয়ে যাবে, ঠিক আছে। তো ডিপ্লয়েড জীবে হচ্ছে আগেই মায়োসিসটা হয়, আর হ্যাপ্লয়েড জীবে হচ্ছে পরবর্তীতে মায়োসিস হয়। আচ্ছা, কোনটিতে মায়োসিস ঘটে? এটা হচ্ছে তোমরা পারবা, জনকোষ, দেহকোষ, পরাগরেণু, আর হচ্ছে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ হচ্ছে আনসার। আচ্ছা, নিচের কোনটিতে মায়োসিস ভূমিকা রাখে? দেহ গঠন, জনুক্রম, এই যে জনুক্রম চলে আসছে, অঙ্গজ জনন হবে না, ক্ষয়পূরণ হবে না, এটা ওয়ান কাইন্ড অফ রিপিট। দেখো মায়োসিস প্রোফেজ 1 এর সঠিক ক্রম কোনটি? জাইগোটিন না, শুরু হবে লেপটোটিন দিয়ে, লেপটোটিন জাইগোটিন, তার মানে এটাও হবে না, জাইগোটিন শুরু না, তারপর হচ্ছে লেপটোটিন, জাইগোটিন, পেকাইটিন, ডিপ্লোটিন, আর কি লাস্ট হচ্ছে ডায়াকাইনেসিস। এই এমসিকিউ কিন্তু আমরা একদিন তোমরা জানো কিনা, যে মনে আছে কিনা, যে ফাইনাল গিয়ারে কিন্তু এটা হচ্ছে ম্যাগনেট ভাইকে দিয়ে সলিউশন করাইছিলাম। আচ্ছা, যাই হোক, যারা ক্লাসগুলো করছে অনেক মজা পাইছে হয়তো। মায়োসিস কোষ বিভাজনে কোন উপধাপে সিনেপসিস ঘটে? এখন দেখো সিনেপসিস মানে কি? সিনেপসিস মানে হচ্ছে জোর বাঁধার প্রক্রিয়া, আর জোর বেঁধে যেই কাপড়টা তৈরি হয়, কাপড়টাকে আমরা বলি বাইভ্যালেন্ট, তাই না? তাহলে হচ্ছে প্রক্রিয়াটা হচ্ছে সিনেপসিস, আর যে জোড়াটা তৈরি হয় সেটা হচ্ছে বাইভ্যালেন্ট। তাহলে হচ্ছে কোন উপধাপে বাইভ্যালেন্ট বা সিনেপসিস এই জিনিসগুলো আমরা দেখতে পাই? সেটা হচ্ছে জাইগোটিন ধাপে। প্যাকাইটিন ধাপে আমরা কি দেখতে পাই? আমরা হচ্ছে টেট্রাড দেখতে পাই, তারপর হচ্ছে আমরা ক্রসিং ওভারটা দেখতে পাই, তাই না? এটা হচ্ছে প্যাকাইটিন ধাপে। আচ্ছা, দুইটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে কি বলে? জোড় সৃষ্টি হওয়া মানে হচ্ছে যে প্রক্রিয়াটা হচ্ছে সিনেপসিস, তার মানে আনসার হবে সিনেপসিস। কায়াজমা কোনটা? ওই যে তোমার প্যাকাইটিন ধাপে কি হয়,
যখন অংশ বিনিময় করে, যখন কি করে অংশ বিনিময় করে, তখন সেটাকে আমরা কি বলি ক্রসিং ওভার। ঠিক আছে, যখন অংশ বিনিময় করে তখন হচ্ছে আমরা এটাকে কি বলি ক্রসিং ওভার বলি। আচ্ছা, এবং ক্রসিং ওভারে এখানে হচ্ছে যে এক্স আকৃতির যে অংশটা তৈরি হয় সেটা হচ্ছে কায়াজমা। বাইভ্যালেন্ট কোনটা, এটা আমরা বললাম যে জোড়টা সৃষ্টি হয় সেটা হচ্ছে বাইভ্যালেন্ট, মানে দুইটা ক্রোমোজোম হচ্ছে আলাদা আলাদা হয়ে যায়। দেখবা যে বইয়ে তোমাদের সুন্দর ছবি আছে যে এরকম দুইটা ক্রোমোজোম আলাদা আলাদা জোট বাঁধে, ঠিক আছে, জোড়া বাঁধে, এগুলো হচ্ছে বাইভ্যালেন্ট। আর প্রান্তীয়করণ তো হচ্ছে এখানে না, প্রান্তীয়করণ দেখা যায় হচ্ছে আমাদের ডিপ্লোটিন ধাপে, তাই না, দূরে দূরে সরে যাইতে চায়। আচ্ছা, তারপর দেখো হোমোলোগাস ক্রোমোজোমের জোড় বাঁধার প্রক্রিয়াকে আমরা কি বলি? হোমোলোগাস ক্রোমোজোমে জোড় বাঁধার প্রক্রিয়াকে একটু আগে আমরা পড়ছি সিনাপসিস, কেন আমরা আরেকবার এটা দিলাম, যাই হোক দ্বিতীয়বার চলে আসছে আবার একই কথা, তোমরা এগুলো ট্রাই করবা। কোন ধাপে জীবের বৈচিত্র্য সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়? অবশ্যই কোন ধাপে? প্যাকাইটিন ধাপে। কারণ কি প্যাকাইটিন ধাপে কি দুইটার ক্রসিং ওভার হয়, ওভারল্যাপ হয়, ঠিক আছে, দুইটা বৈশিষ্ট্যর আদান প্রদান হয়। কোন পর্যায়ে ক্রসিং ওভার শুরু হয় এটা তোমরা পারবা। মায়োসিস কোষ বিভাজনের এক্স আকৃতির গঠন কোথায় দেখা যায়? এটাও অলরেডি তোমাদেরকে পড়া ফেলছি, প্যাকাইটিন ধাপে। আচ্ছা, তারপর হচ্ছে প্রোফেজ 1 এর কোন উপদশায় লুপ তৈরি হয়? এটা হচ্ছে আমাদের ডিপ্লোটিন, তাই না, ডিপ্লোটিনে হচ্ছে লুপ তৈরি হয়, প্রান্তীয়করণ হয়, এবং কি দুইটা ক্রোমোজোম দুইটা থেকে দূরে সরে যেতে চায়, তখন কি লুপিং এর ফরমেশন হয়। যদি একটা কায়াজমা থাকে সেক্ষেত্রে হচ্ছে 180 ডিগ্রি হয়, আর যদি দুইয়ের অধিক থাকে সেক্ষেত্রে হচ্ছে 90 ডিগ্রি লুপ সৃষ্টি হয়। ঠিক আছে, এটা হচ্ছে তোমরা পড়ে ফেলছো, এজন্য হচ্ছে জাস্ট আগায় যাচ্ছি। প্রান্তীয়করণ মানে আবার চলে আসছে, প্রোফেজ 1 এর কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়? এখানে দেখো নিউক্লিয়ার মেমব্রেন যদি বলে যে মাইটোসিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আনসার হবে প্রোমেটাফেজ। কিন্তু যদি বলে প্রোফেজ 1 বা যদি ইঙ্গিত করে মায়োসিসের ক্ষেত্রে কিন্তু সবার লাস্টে যে নিউক্লিয়ার মেমব্রেনটা বিলুপ্ত হয়, তার মানে কি আনসার হবে ডায়াকাইনেসিস। নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্ত হবে ডায়াকাইনেসিসে, এটা হচ্ছে ওর কাজ। ওইখানে ওই দুইটা কাজই হয়। ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয় কোন ধাপে? দেখো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হবে, এটা কিন্তু প্রথম ধাপগুলোতে কিন্তু হবে না। তাহলে যদি প্রথম ধাপগুলোতে যদি ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হইতো তাহলে কিন্তু মিয়োসিস হইতো না। এটা এখন আমরা আর বিশ্লেষণ করব না, এটা আনসার হবে আমাদের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষে অর্ধেক হবে, তাহলে হচ্ছে অর্ধেক হবে আমাদের অ্যানাফেজ ধাপে, তাই না? কারণ অ্যানাফেজ ধাপে হচ্ছে দুইটা ভাগে ভাগ হয় না, জাস্ট হচ্ছে ধরো মানুষের 46টা ক্রোমোজোম, ঠিক আছে। তো মেটাফেজ 1 ধাপে কিছু হয় না। মেটাফেজ 1 ধাপে নরমালি কি হইতো, যে আমরা যদি মাইটোসিসের কথা বলি, মাইটোসিসে মেটাফেজ 1 ধাপে, বা ওখানে তো মেটাফেজ 1 নাই, শুধুমাত্র মেটাফেজ। তো মাইটোসিসে মেটাফেজে কি হয়, যে এই যে তোমার 46টা ক্রোমোজোমের মাঝখান বরাবর ভেঙে যায়, কেটে যায়, কাটার পরে অ্যানাফেজ ধাপে কি হয়, দুই ভাগে চলে যায়। তখন কি হয়, দেখা যায় কি 46টা ক্রোমোজোম দুইটা ভাগে ভাগ হয়ে দুই পাশে 46 আর 46 চলে যায়। তার মানে কি তোমার ক্রোমোজোম আর নিউক্লিয়াস কি একবার করে বিভাজিত হচ্ছে, এটা হচ্ছে নরমাল মাইটোসিস। কিন্তু মিয়োসিসে কি হয়, মিয়োসিস হচ্ছে এই মেটাফেজ ধাপে কোনো ধরনের কাটাকাটি হয় না। ধরো এখানে ক্রোমোজোমগুলো আছে, জাস্ট হচ্ছে দুই ভাগ হয়ে তোমার দুই পাশে চলে যায়, ঠিক আছে, ভাগাভাগি হয় না। মানে 46টা ক্রোমোজোম করে এখানে 46টা ক্রোমোজোম জাস্ট দুই ভাগ হয়ে তোমার 23টা ক্রোমোজোমে বিভক্ত হয়। আমি একটু সুন্দর করে বলি, আমি হয়তো একটু বেশি বলে ফেলছি, বেশি ডিপে চলে গেছি। দেখো জিনিসটা কি হয়, মাইটোসিস ধাপে হচ্ছে মাইটোসিসের যে মেটাফেজ ধাপে ধরো 46টা ক্রোমোজোম আছে, 46টা ক্রোমোজোম দুই ভাগে ভাগ হয়। তার মানে কয়টা করে আসলো, দুই ভাগে হচ্ছে মানে ডাবল হইলো, ঠিক আছে, দুই ভাগে ভাগ হয়ে 46 প্লাস 46, এই 46 এবং 46 দুইটা নতুন কোষে ঢুকলো। জিনিসটা বুঝো, এটা হচ্ছে নরমাল মাইটোসিস এটা হচ্ছে। আর মিয়োসিসে কি হচ্ছে, মিয়োসিসের যে মেটাফেজ মিয়োসিস এটা একটু বেশি লেংদি করে ফেললাম, এত লেংদি করা উচিত হয় নাই। দেখো মিয়োসিসে কি হয়, এই যে 46, এই 46টা ক্রোমোজোম জাস্ট দুইটা প্রান্তে চলে যায়, এখানে 23টা চলে যায় এবং এখানে 23টা চলে যায়, এই জিনিসটাই হয়, ঠিক আছে। তো এবং অর্ধেক হয়ে যায়, পুরোপুরি ভাবে অর্ধেক হয়ে যায় হচ্ছে অ্যানাফেজ ধাপে। যেমন এখানে হচ্ছে দুইটা পার্টে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে ভাগ হওয়া, ঠিক আছে, একটা হচ্ছে আমি একটা কেক, ঠিক আছে, ধরো একটা কেক নিলাম, কেকটাকে হচ্ছে আমি দুই ভাগে ভাগ করলাম, এখানে ধরো একটা দুই ভাগে ভাগ করলাম, কাটা হচ্ছে একটা পর্যায়ে, আর কাটার পরে দুই সাইডে নিয়ে গেলাম, এটা কিন্তু আরেকটা পর্যায়ে। তো মাইটোসিসের মেটাফেজ ধাপে এই কাটটা হয় তোমার মেটাফেজ ধাপে, কিন্তু দুই সাইডে
ছড়ায় পড়ে, ধরো কাঠটা হইলো মেটাফেজ ধাপে, কিন্তু দুই সাইডে যখন ছড়ায় পড়বে সেটাকে আমরা বলছি গতীয় ধাপ বা অ্যানাফেজ। ঠিক সেম ভাবে মিওসিসের ক্ষেত্রেও অ্যানাফেজ 1 ধাপে হচ্ছে মাতৃকোষের অর্ধেক সংখ্যক আমরা কি পাই, ক্রোমোজোম পাই। ঠিক আছে, একটু লেংদি করে ফেললাম, সরি। যাই হোক, তো মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভাজনের মধ্যবর্তী সময়কে আমরা কি বলি, তার মানে মায়োসিসের যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের মাঝখানে যে সময় সেটাকে আমরা বলি ইন্টারকাইনেসিস। ঠিক আছে, এটাকে আমরা বলি ইন্টারকাইনেসিস। আচ্ছা, মায়োসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম দুটি মায়োসিস কোষ বিভাজনের কোন ধাপে ক্রোমোজোম দুটি ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়? আচ্ছা, ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হওয়া এটা কোন ধাপের কাজ, নরমালি কোন কিসের কাজ? মাইটোসিসের কাজ। এখন দেখো, মাইটোসিসের অনুরূপ যে ধাপগুলো এটা হচ্ছে আমি 2 নাম্বার ধাপে পাবো, মিওসিসের 2 নাম্বার ধাপগুলোতে পাবো। তার মানে হচ্ছে 1 নাম্বার কথা বলছে মায়োসিস এবং বলছে ক্রোমাটিডে বিভক্ত হবে, তার মানে হচ্ছে ক্রোমাটিডে বিভক্ত হবে অ্যানাফেজ 2 এ। যারা হচ্ছে এই মায়োসিস মিওসিস এখনো বুঝো না বা মাইটোসিস মিওসিস এখনো একটু সমস্যা আছে, তাদের জন্য ধরতে একটু কষ্ট হবে, কিন্তু যারা পড়ছো তাদের জন্য হয়তো ইজি। ঠিক আছে, এখন তো আসলে ওইভাবে পড়ানোর সময় নাই, জাস্ট হচ্ছে তোমাদের হিন্টস দেওয়া। মায়োসিস কোষ বিভাজনের কোন দশায় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? ঠিক সেম ভাবে। ঠিক আছে, যখনই বলবে যে বিভাজন বা নতুন ক্রোমাটিড সৃষ্টি, তখন হচ্ছে তুমি মিলাবা মাইটোসিসের সাথে। তো মাইটোসিসের কোথায় হচ্ছে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়? মেটাফেজ ধাপে, তাহলে হচ্ছে মেটাফেজ 2। মাইটোসিসের কোন ধাপে হচ্ছে ক্রোমাটিড আলাদা হয়, ক্রোমোজোমগুলো ভাগ হয়? সেটা হচ্ছে আমাদের মেটাফেজ, মানে মেটাফেজ ধাপে। কিন্তু এখানে দেখো বলছে যে ক্রোমাটিড সম্পূর্ণ পৃথক হয়ে যায়, যদিও পৃথক হয়ে যায় তোমার মেটাফেজ 2 এ। এখানে দেখো আমি আনসার করছি কিন্তু অ্যানাফেজ ধাপে। একটা বলছে যে যদি বলতো যে পৃথক হয় বা আলাদা হয় বা কাট হয়, সেন্ট্রোমিয়ার বরাবর কর্তন হয়, তখন হচ্ছে তুমি আনসার করবা মেটাফেজ। যখন বলবা আলাদা হয়ে যায়, আমি যেটা বলছি আমি একটু আগে, যে তোমার একটা কেকে হচ্ছে তুমি 2টা ভাগে ভাগ করছো, ভাগ করাটা পর্যন্ত হচ্ছে মেটাফেজ, আর ভাগ করার পরে 2 সাইডে চলে গেছে এটা হচ্ছে কি অ্যানাফেজ, গতীয় ধাপ, মানে গতি সৃষ্টি হয়েছে। এখন দেখো, যখন বলছে যে ক্রোমোজোমের যে 2টা ক্রোমাটিড সৃষ্টি হয়, ধরো এখানে কাট হইলো, ঠিক আছে, এখানে হচ্ছে কাট হয়েছে, কাট হওয়ার পরে আলাদা হয়েছে, কখন? যখন আলাদা হয়ে গেছে তখন কি অ্যানাফেজ ধাপ শুরু হয়ে গেছে না? আমি কাট করাটা পর্যন্ত হচ্ছে মেটাফেজ, আর যখন আলাদা করে ফেলছি সেটা কি অ্যানাফেজে চলে যাবে। যখন বলবে সম্পূর্ণ পৃথক হয়ে যায়, যখন কাটছি তখন কিন্তু লেগে আছে, কাটা অবস্থায় লেগে আছে, কিন্তু যখন পৃথক হয়ে গেছে তখন কি অ্যানাফেজে চলে গেছে। ঠিক আছে, আচ্ছা, তো সেন্ট্রোমিয়ার বিভক্ত হবে এটা মেটাফেজে, কিন্তু আলাদা হয়ে যাবে অ্যানাফেজে। ঠিক আছে, আচ্ছা, সেন্ট্রোমিয়ারের বিভাজন ঘটায় এরও তোমরা পারবা, সেমি জিনিস। তারপরে বলছে যে চিত্রতে কোষ বিভাজনের কোন ধাপকে নির্দেশ করে? এখন দেখো, আমরা জানি যে মেটাফেজ ধাপে হচ্ছে তোমার স্পিন্ডল তন্তু বরাবর ক্রোমোজোমগুলো বিন্যস্ত হয়। এটা হচ্ছে তোমরা যদি বই পড়ে থাকো সেক্ষেত্রে জানো, বা ছবিগুলো যদি তোমরা দেখে থাকো সেক্ষেত্রে তোমরা জানো যে এই যে তোমার এখানে দেখো আমি কি কোনটা দেখে চিনছি, এটা হচ্ছে এই যে স্পিন্ডল তন্তু বরাবর মেটাফেজ 2 এ হচ্ছে তারা হচ্ছে বিশ্লেষিত হয়। ঠিক আছে, তাহলে আনসার হবে মেটাফেজ 2। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, দেখো উপরোক্তি এটা তোমরা পারবা ইনশাল্লাহ। তারপর হচ্ছে ক্যারিওকাইনেসিস কি হয়? ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তো নিউক্লিয়াসের বিভাজন হলে কি হবে? নিউক্লিয়াসের সংখ্যা বৃদ্ধি পাবে, কোষের সংখ্যা বৃদ্ধি পাবে না। নিউক্লিয়াসের সংখ্যা যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে কোষের সংখ্যা বৃদ্ধি পাবে না। কোষের সংখ্যা কখন বৃদ্ধি পাবে? যখন কি হবে সাইটোকাইনেসিস। ঠিক আছে, সাইটোপ্লাজমের বিভাজন হবে, সাইটোকাইনেসিস হলে কোষের বৃদ্ধি হবে বা কোষের সংখ্যা বাড়বে। ঠিক আছে, কোষের সংখ্যা বাড়বে। আচ্ছা, তাহলে কোষের সংখ্যা এখানে বৃদ্ধি পাবে না, নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। হ্যাঁ, নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলতেছি? ক্যারিওকাইনেসিস। তার মানে হচ্ছে 1 আর হচ্ছে 3 আনসার, 1 আর 3 এর আনসার হচ্ছে গ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো আমরা কইছিলাম 1 আর 3 এখানে আনসার। আচ্ছা দেখো, ইন্টারফেজ দশায় কোনটি ঘটে? ইন্টারফেজ দশায় আমরা জানি এস দশায় হচ্ছে ডিএনএ এর প্রতিলিপন হয়, এটা আমরা পড়ে ফেলছি, এটা হচ্ছে এস দশায়। তার মানে ঠিক আছে। মাইক্রোটিউবুল সৃষ্টি হয়, হ্যাঁ মাইক্রোটিউবুল সৃষ্টি হয় হচ্ছে আমাদের G2 দশায় মাইক্রোটিউবুল সৃষ্টি হয়, তারপর হচ্ছে এটিপি সৃষ্টি হয়, তাই না? তারপর হচ্ছে একটা সেন্ট্রোজোম 2টা সেন্ট্রোজোমে পরিণত হয়, এগুলো সব হচ্ছে G2 দশায়। এটিপি তৈরি হয়, কিন্তু এখানে বলছে এডিপি। ঠিক আছে, এটিপিও যদি বলতে এটিপি সেটাও কি G2 দশায় সৃষ্টি হয়। ঠিক আছে, যেহেতু বলছে এডিপি তার মানে হচ্ছে এটা আনসার সঠিক না, তার মানে 1 আর 2 এখানে সঠিক আনসার। আচ্ছা, মাইটোসিসের মেটাফেজ দেখছে, এটা হচ্ছে মেটাফেজ হবে দশার ক্রোমোজোমগুলো কি হয়? খাটো এবং মোটা হয়। মেটাফেজ ধাপে কি হয়? একদম বিষুবীয় অঞ্চলে এসে খাটো এবং মোটা হয়, তার মানে খাটো এবং মোটা হয় এটা সঠিক। বিষুবীয় অঞ্চলে আসে, এটাও ঠিক আছে। মেটাকাইনেসিস হয়,
এই যে খাটো এবং মোটা হচ্ছে কন্ডেনসেশন হচ্ছে, এটাকে আমরা কি বলছি, সরি মাঝখান বরাবর যে আসতেছে এটাকে আমরা কি বলছি, মেটাকাইনেসিস বলতেছি। তার মানে সবগুলাই এখানে সঠিক আনসার। আচ্ছা, সাইটোকাইনেসিসের বৈশিষ্ট্য কোনটি? নিউক্লিয়াসের বিভাজন না, সাইটোকাইনেসিস হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, তার মানে এটা ঠিক। আর আমরা একটু আগে বললাম যে সাইটোকাইনেসিস হইলেই শুধুমাত্র কি হবে, কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, তার মানে হচ্ছে 2 আর 3 এখানে আনসার। চতুর্থ দেখো যে জীবের জীবন চক্রের জন্য মাইটোসিস প্রয়োজন। কেন মাইটোসিস প্রয়োজন? কারণ হচ্ছে জাইগোটকে ভ্রূণে পরিণত করতে হবে। কারণ কি একটা যে প্রথম যে একটা কোষ তৈরি হয় শুক্রাণু এবং ডিম্বাণু মিলে, সেটাকে আমরা কি বলতেছি, জাইগোট। এই জাইগোটটাকে ভ্রূণ বা পরবর্তীতে পূর্ণাঙ্গ জীবে পরিণত করার জন্য কি মাইটোসিস প্রয়োজন। জনকোষ উৎপন্ন করে না, জনকোষ উৎপন্ন করবে হচ্ছে মিওসিস, কোষ বিভাজনের মাধ্যমে বৃদ্ধি সাধন ঘটে। তার মানে হচ্ছে 1 আর 3 এখানে সঠিক আনসার। আচ্ছা, তারপরে আমরা দেখি কি আছে। মায়োসিস কোষ বিভাজন ঘটে কোথায় বা কি কি ক্ষেত্রে? দেখো, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, হ্যাঁ হ্যাপ্লয়েড জীবের জাইগোটে হয়, ঠিক আছে। উন্নতি জীবের জনন কোষে না, জনন মাতৃকোষে, তার মানে এটা ভুল আনসার। তার মানে 1 আর 3 আনসার হবে। ডিপ্লয়েড জীবের নিষেকের আগে, রাইট, ঠিক আছে। তাহলে হচ্ছে 1 আর 3 এখানে সঠিক আনসার। মিওসিস কোষ বিভাজনের ফলে কি হয়? বৈচিত্র্য সৃষ্টি হয়, অবশ্যই। ক্ষতস্থান পূরণ করে না, জীবের স্বকীয়তা বজায় রাখে বা প্রজাতির স্বকীয়তা বজায় থাকে। তার মানে হচ্ছে 1 আর 3 এখানে সঠিক আনসার। হ্রাসমূলক বিভাজন তৈরি হয় কোথায়? গ্যামিটে না, গ্যামিট অলরেডি এন সংখ্যক ক্রোমোজোম নিয়ে বসে আছে, তো তাকে যদি আরো হ্রাস করে হাফ এন হয়ে যাবে, এটা তো সম্ভব না। জাইগোট, হ্যাঁ জাইগোটে হইতে পারে, 2n থেকে n হইতে পারে, আর বৈচিত্র্য সৃষ্টি হবে, তার মানে 2 আর 3 এখানে সঠিক আনসার। প্যাকাইটিন উপপর্যায়ের ক্ষেত্রে কি হয়? কায়াজমা সৃষ্টি হয়, রাইট, টেট্রাড অবস্থায় দেখা যায়। নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্তি হয় না, এটা হচ্ছে ডাইকাইনেসিস ধাপের কাজ, তার মানে হচ্ছে 1 আর 2 এর এখানে হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, তারপরে দেখি যে ক্রসিং ওভার, ক্রসিং ওভার কোথায় ঘটবে? লেপ্টোরিন দশায় না, ক্রসিং ওভার আমরা পড়ে আসছি অনেকবার, প্যাকাইটিন দশায়, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, রাইট আনসার। তারপর হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে। হোমোলোগাস ক্রোমোজোম অনেকে বুঝো না, এটা হচ্ছে যে বাবা মা থেকে যে এক সেট ক্রোমোজোম আসে সেগুলো কি পরস্পরকে হোমোলোগাস ক্রোমোজোম বলে, ঠিক আছে। ধরো বাবার 11 নম্বর ক্রোমোজোম, মায়ের 11 নম্বর ক্রোমোজোম, এগুলো হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম, ঠিক আছে। ইন্টারকাইনেসিসে কি হয়? প্রোটিনের সংশ্লেষণ হয়, সঠিক। ডিএনএ উন্নয়ন হয় না। ইন্টারকাইনেসিস কোথায় হয়? মিওসিস হয়, তাই না, মিওসিস, মিওসিস হয়। ইন্টারফেস মাইটোসিস, ইন্টারকাইনেসিস এটা হচ্ছে মিওসিস, মিওসিস। তাহলে দেখো মিওসিসে নরমালি প্রোফেজ 1 এর পূর্বে হয়। প্রোফেজ 1 এর পূর্বে মেইনলি ইন্টারকাইনেসিস, কিন্তু বইয়ে হয়ে বলে না, জাস্ট বলছে প্রোফেজ 1 এর একটু আগে হয়। ইন্টারকাইনেসিসও হয় না, আবার কি প্রোফেজ 1 এও হয় না। এটা জগা খিচুড়ির একটা আনসার, তো আমাদের জগা খিচুড়ি শিখতে হবে। তো আনসার হবে যে প্রোটিন সংশ্লেষণ করে, ডিএনএ উন্নয়ন ঘটে না, প্রয়োজনীয় আরএনএ তৈরি হয়। তার মানে হচ্ছে 1 আর 3 এখানে সঠিক আনসার। আচ্ছা, তাহলে হচ্ছে 1 আর 3 এখানে হচ্ছে সঠিক আনসার। আচ্ছা, চিত্রে উল্লিখিত প্রক্রিয়ার ফলে, চিত্র উল্লিখিত কই, চিত্র কই, চিত্রই তো নাই। আচ্ছা দেখি, তাহলে হচ্ছে ভুল আসছে। প্রক্রিয়ার ফল, আচ্ছা আমরা যদি দেখি অপশন দেখলে আমরা বুঝতে পারবো যে জিনগত পরিবর্তন হয়, বৈশিষ্ট্যের পরিবর্তন হয়, প্রজাতিতে বৈচিত্র্য আসে। তার মানে কি এটা আমাদেরকে নির্দেশ করছে, চিত্র যেটা থাকুক চিত্রতে অবশ্যই নির্দেশ করছে কি মিওসিস, ঠিক আছে, মিওসিস নির্দেশ করছে, ঠিক আছে। তার মানে 3টাই সঠিক আনসার, মিওসিসের ক্ষেত্রে 3টাই সঠিক আনসার হবে। আচ্ছা, ক্রসিং ওভারের ফলে কি হয়? কায়াজমা সৃষ্টি হয়, তারপর হচ্ছে ক্রোমাটিড অংশের বিনিময় হয়, জিনের পরিবর্তন হয়, সব ঠিক আছে। উদ্দীপকের আলোকে, অর্থাৎ এই চিত্রের আলোকে 2টা প্রশ্নের উত্তর দাও। একটা হচ্ছে যে উদ্দীপকের প্রক্রিয়াটি নিচের কোথায় সংঘটিত হয়? এটা কি? এটা হচ্ছে আমাদের ক্রসিং ওভার হচ্ছে, প্যাকাইটিন দশায় হচ্ছে। তার মানে প্যাকাইটিন দশা মানে কি মিওসিস হচ্ছে। তো মিওসিস কোথায় হচ্ছে? আমাদের দেহকোষে হয় না, জনকোষে হয় তাও না, ডিপ্লয়েড জীবের জাইগোটে না, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, হ্যাঁ হ্যাপ্লয়েড জীবের জাইগোটে, আমরা অনেকবার করে আসছি। উদ্দীপক প্রক্রিয়াটির ফলে জীবে কোন ধরনের পরিবর্তন সাধিত হয়? তাহলে যদি প্যাকাইটিন হয় সেক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে? নতুন বৈশিষ্ট্য সম্পন্ন প্রকরণ সৃষ্টি হবে, রাইট। তারপর হচ্ছে জিনের নতুন বিন্যাস হয়, ঠিক আছে। অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয়, রাইট। কারণ যদি বাবার যদি 2n থাকে, আলটিমেটলি যে সন্তানের যে 2n আসবে, এটাই কিন্তু কি মিওসিসের মেইন হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। বাবা এবং সন্তান বা এক জেনারেশন পরবর্তী, একটা জেনারেশন এবং তার পরবর্তী জেনারেশনের মধ্যে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা, ঠিক আছে। তার মানে আনসার হবে 3টাই। আচ্ছা, তারপরে দেখো যে উদ্দীপকের এম কি? এম 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 তো মানে হচ্ছে প্যাকেটিন দশার যে এই যে ক্রসিং ওভার, এটাই বুঝাইছে। তার মানে কায়াজমা সৃষ্টি হচ্ছে, ক্রসিং ওভারের ফলে কি হচ্ছে? কায়াজমা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে কি হয়? এটা তোমরা নিজেরা করবা, এটা ইজি।
মায়োসিস মাইটোসিসের যে বৈশিষ্ট্যগুলো এগুলো খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে। দেখো 87 থেকে 89 এর আনসার করতে হবে এই চিত্রের আলোকে। দেখো এ চিহ্নিত অংশ কোনটি? এ চিহ্নিত অংশ, আচ্ছা এ চিহ্নিত অংশ, আচ্ছা এই চিহ্নিত অংশ হচ্ছে মায়োসাইট অপত্য কোষ। এখন দেখো এখানে কি হচ্ছে, মেইনলি একটা কোষ থেকে বোঝাচ্ছে যে একটা কোষ থেকে দুইটা কোষ তৈরি হয়েছে, তার মানে কি তৈরি হয়েছে, অপত্য কোষ তৈরি হয়েছে না, তার মানে এ একটা অপত্য কোষ, এ আর একটা অপত্য কোষ, দুইটা অপত্য কোষ সৃষ্টি হয়েছে, ঠিক আছে। আচ্ছা এটা আনসার হবে অপত্য কোষ। মায়োসাইট মানে কি, যেখানে হচ্ছে মায়োসিস হচ্ছে। মাতৃকোষ, এটা মাতৃকোষ না, মাতৃকোষ ধরো এখানে একটা আছে, এখান থেকে দুইটা হয়েছে, ঠিক আছে। আর জোয়ান কোষ তো না, এখানে আনসার হবে না, ঠিক আছে। তার মানে হচ্ছে অপত্য কোষ, নতুন কোষ, দুইটা নতুন কোষ সৃষ্টি হয়েছে। এখানে দেখো যে উদ্দীপকের বি দ্বারা নির্দেশিত প্রধান অংশের প্রধান গঠন উপাদান কোনটি? বি, বি দ্বারা কি বুঝাইছে, বি দ্বারা বুঝাইছে এখানে কোষ প্লেট, বাইরে বুঝাইছে, তার মানে বি দ্বারা বুঝাইছে আমাদের কোষ প্রাচীর। তাহলে দেখো কোষ প্রাচীরে কি থাকে, পেপটাইডোগ্লাইকেন, পলিপেপটাইড, কাইটিন, সেলুলোজ। আমরা জানি সেলুলোজ, হেমিসেলুলোজ এই জিনিসগুলো এখানে থাকে, ঠিক আছে। তার মানে আনসার হচ্ছে ঘ, সেলুলোজ। তারপরে বলছে যে উদ্দীপকের চিত্র এক্স দ্বারা প্রদর্শিত ধাপ, তাহলে হচ্ছে দুইটা ভাগে ভাগ হয় একটা কোষ, সেটা হচ্ছে টেলোফেজ ধাপে, সেটা হচ্ছে আমাদের টেলোফেজ ধাপে। তাহলে হচ্ছে টেলোফেজ ধাপ যদি না ঘটে সেক্ষেত্রে কি হবে, সিনোসাইটিক কোষ সৃষ্টি হবে, অপত্য কোষ সৃষ্টি হবে না, ভিন্ন গুণ সম্পন্ন কোষ সৃষ্টি হবে না, ভিন্ন গুণ সম্পন্ন কোষ কিন্তু সৃষ্টি হবে না, কারণ কি এটা হচ্ছে মাইটোসিস, এখানে ভিন্ন গুণ সম্পন্ন কোষ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। তারপর বলছে সিনোসাইটিক কোষ সৃষ্টি হবে। সিনোসাইটিক কোষ মানে কি, নিউক্লিয়াস বিভাজন হচ্ছে কিন্তু কি সাইটোপ্লাজমের বিভাজন হচ্ছে না, ঠিক আছে। তো টেলোফেজ হলে তো এরকম হবে, তো সিনোসাইটিক কোষ সৃষ্টি হবে এবং অপত্য কোষ সৃষ্টি হবে না, কারণ কি টেলোফেজ ধাপ ঘটে নাই। তো টেলোফেজ ধাপ যদি না ঘটে, দুইটা তো আলাদা হবে না, তার মানে কি অপত্য কোষ সৃষ্টি হবে না, সিনোসাইটিক কোষ সৃষ্টি হবে। আচ্ছা তার মানে আনসার হবে ক আর খ। আচ্ছা তারপরে দেখো যে উন্নত প্রজাতির পুরুষ এবং স্ত্রী জীব হতে আসা উপাদান দ্বয়ের মিলনের ফলে, মানে হচ্ছে এখানে বুঝাচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুকে বুঝাচ্ছে, মিলনের ফলে অপত্য যে জীবটা সৃষ্টি হয় সেটা হচ্ছে প্যারেন্টের মতো হয়। এখন বলছে যে পুরুষ জীব থেকে কোনটা আসে, ওই যে শুক্রাণু এবং ডিম্বাণু আসে যেহেতু, তো পুরুষ থেকে আসবে শুক্রাণু এবং স্ত্রী থেকে আসবে ডিম্বাণু। আচ্ছা এখন বলছে উন্নত প্রজাতির পুরুষ এবং স্ত্রী জীব, ওই যে একই কথা বলছে। এখন বলছে উদ্দীপকে উল্লিখিত আসা উপাদান দ্বয়ের প্রকৃতি, মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর প্রকৃতি বা গ্যামিটের প্রকৃতি কিরকম। এই গ্যামিট দিয়ে কি হবে, যে রিডাকশন ডিভিশন, মানে হচ্ছে মায়োসিস কোষ বিভাজন হবে, রাসমূলক বিভাজন হবে, ঠিক আছে। শুক্রাণু এবং ডিম্বাণু এরা কিরকম, এরা হচ্ছে হ্যাপ্লয়েড, রাইট, এদেরকে আমরা গ্যামেট বলি, তার মানে হচ্ছে তিনটাই সঠিক আনসার। ক চিত্রটির ক্ষেত্রে ক্রোমোজোমের এরূপ বিন্যস্ত হওয়াকে কি বলে? ক চিত্রের ক্ষেত্রে মানে হচ্ছে এই চিত্রটা, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা হচ্ছে ক চিত্র। তো ক চিত্রের ক্ষেত্রে বিন্যস্ত হওয়াকে কি বলে? আমরা জানি যে মাঝখান বরাবর, এখানে দেখো মাঝখান বরাবর বিন্যস্ত হয়েছে, এটাকে আমরা কি বলি, মেটাকাইনেসিস, এটাকে আমরা বলি মেটাকাইনেসিস। ক চিত্রের ক্রোমোজোম সংখ্যা 16 হলে খ চিত্রের পরবর্তী ধাপে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? বলছে এখানে হচ্ছে 16 আছে, এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের 16 আছে, 16টা ক্রোমোজোম আছে। আচ্ছা পরবর্তী ধাপ, তো এটা হচ্ছে মাইটোসিস, মাইটোসিসের মেটাফেজ ধাপ, তাহলে এটা কি অ্যানাফেজ ধাপ। তো আমরা একটু আগে পড়ছি যে অ্যানাফেজ ধাপে ডাবল হয়ে যায়, ঠিক আছে। তার মানে এখানেও 16টা যাবে ভাগ হয়ে, এই যে মাঝখান বরাবর ভাগ হবে, এই যে এখানে 16টা যাবে, আবার কি এখানেও 16টা যাবে, তার মানে 16টা থাকবে। তার মানে হচ্ছে আমার কি বলছে যে অপত্য কোষে আলটিমেটলি 16টা করেই থাকবে, তাই না, অপত্য কোষে 16টা করেই থাকবে, ঠিক আছে। নতুন যে কোষগুলো তৈরি হবে, এই সাইডে একটা কোষ তৈরি হলো, এই সাইডে কি আরেকটা কোষ তৈরি হলো, 16 করেই থাকবে। আচ্ছা উদ্দীপকটি দেখো এবং দুটি প্রশ্নের উত্তর দাও। দেখলাম প্রোফেস মেটাফেজ বলছে, এখানে দেখো, এখানে বলছে প্রোফেস, এখানে বলছে মেটাফেজ। আচ্ছা বলছে যে উদ্দীপকের এই প্রক্রিয়াটির ক্ষেত্রে কি প্রযোজ্য, মানে প্রোফেজের ক্ষেত্রে কি কি প্রযোজ্য। আচ্ছা পিতা এবং মাতা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে, সিস্টার ক্রোমোজোমের মধ্যে ঘটে। আচ্ছা আচ্ছা এখানে ভুল লিখছে, প্রোফেজ মেটাফেজ বলছে কেন, এটা হচ্ছে আমাদের প্রোফেজ না, এখানে হবে, এখানে দেখো এই যে ক্রসিং ওভার হয়েছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্যাকাইটিন। হ্যাঁ একদিক থেকে প্রোফেজ মানে প্রোফেজ 1 আর কি, ঠিক আছে, কোশ্চেন ঠিক আছে। আচ্ছা প্যাকাইটিন মানে তো হচ্ছে প্রোফেজ 1, ঠিক আছে। পিতা এবং মাতা থেকে প্রাপ্ত ক্রোমোজোমের মধ্যে ঘটে, ঠিক আছে, সিস্টার ক্রোমাটিডের মধ্যে ঘটে এবং বংশগত বৈশিষ্ট্য বিনিময় ঘটে, তার মানে তিনটাই সঠিক অ্যান্সার। আচ্ছা এরপরে দেখো ওই একই কোশ্চেন, উদ্দীপকে উল্লিখিত বিভাজন দ্বয়ের মধ্যে সাদৃশ্য কি। দেখো এখানে হচ্ছে বুঝাচ্ছে মিওসিস, প্রোফেজ 1 মিওসিস,
মিওসিস, এখানে হচ্ছে আমাদের মাইটোসিস, এটা হচ্ছে আমাদের মাইটোসিস। মাইটোসিস তো দুইটার মধ্যে সাদৃশ্য কি? বৈচিত্র্য সৃষ্টি করে না, বৈচিত্র্য সৃষ্টি করা মিওসিসের কাজ। সিনাপসিস এটা মিওসিসের কাজ, বংশ রক্ষায় ভূমিকা পালন করা কোষচক্র, কোষচক্র হচ্ছে মাইটোসিসে। তো বংশ রক্ষায় কিন্তু দুইটারই কাজ আছে। যদি জনন কোষ তৈরি না হয় তাহলে হচ্ছে বংশ সৃষ্টি হবে না, আগাবে না। আর এই জনন কোষটা যখন জাইগোট থেকে যখন পরবর্তী ধাপে যদি মাইটোসিস না হয় সেক্ষেত্রে কি প্রাণীটা হচ্ছে পূর্ণাঙ্গ হবে না। যদি প্রাণী পূর্ণাঙ্গ না হয়, সে যদি আবার জন্ম করতে না পারে, সেক্ষেত্রে আলটিমেটলি কি হবে না, যে আমাদের বংশধরটা হচ্ছে টিকে থাকবে না। ঠিক আছে, তার মানে হচ্ছে বংশ রক্ষায় দুইটারই কি ভূমিকা আছে, মাইটোসিস হইতে হবে, মিওসিস হইতে হবে। শুধুমাত্র মাইটোসিস দিয়ে জীবন চলবে না, আবার মিওসিস দ্বারা কি আমাদের জীবনটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে চলবে না। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, এবার হচ্ছে দেখাইছে কোষচক্র। বলছে যে উদ্দীপকের চিত্রের কোন দশায় ডিএনএ এর অণুর রেপ্লিকেশন হয়। এখানে দেখাচ্ছে, তোমরা দেখতে পারতেছো না জানি না, এখানে একটু সুন্দরভাবে দেখাই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। ঠিক আছে, তো এস দশায় আমরা জানি ডিএনএ অণুর রেপ্লিকেশন হয়। তো এটা হচ্ছে আমাদের এম ফেজ, এটা হচ্ছে জি1, আর সি হচ্ছে আমাদের এস দশা। তার মানে আনসার হবে এখানে, আনসার হবে সি। সি দশায় হচ্ছে বা এস দশায় সি, এখানে যেটা সি বলতেছে এটা আলটিমেটলি কি এস দশা, তাই না, সিনথেসিস দশা। আনসার হচ্ছে সি। আচ্ছা, তারপরে দেখো ডি পর্যায়ে, ডি পর্যায়ে মানে কি এই পর্যায়ে সবার লাস্টের পর্যায়ে, মানে হচ্ছে জি2 পর্যায়ে। জি2 পর্যায়ে কি হয় আমরা জেনে গেছি অলরেডি, মাইক্রোটিবিউল সৃষ্টি হয়, সেন্ট্রোজোম দুইটা হয়। ঠিক আছে, তারপরে সময় লাগে কতটুকু, 10 থেকে 20%, তাই না, এটা আমরা শিখছি 10 থেকে 20%। তার মানে এটা ভুল হয়েছে। এবং এটিপি তৈরি হয়, যদি বলে এটিপি এডিবি বলে, মানে সরি এডিপি বলে, তার মানে কি এটা হচ্ছে ভুল আনসার। এর আগে আমরা এরকম দেখছিলাম যে এডিপি বলছে, আনসার হবে এটিপি। তার মানে এইটাও সঠিক আনসার, এটাও সঠিক আনসার, 1 আর 3 এখানে সঠিক আনসার। আচ্ছা, এটা কোষচক্রের একটা এমসিকিউ। দেখো উদ্দীপকের ও চিহ্নিত যে অংশটা আছে সেখানে কি সংঘটিত হয়। এখানে দেখো এম এন ও পি কিউ। আচ্ছা, বলছে যে ওতে কি হয়। ও মানে হচ্ছে এই যে সবার উপরে যে ধাপ, এটা কি মানে এটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ। এটা কি আমাদের এম ফেজ, এটা হচ্ছে আমাদের এম ফেজ, এটা হচ্ছে জি1, এটা হচ্ছে এস, এটা হচ্ছে আমাদের কি জি2। তো এম ফেজের 3 নাম্বার ধাপ এম এন ও, তার মানে কি 3 নাম্বার ধাপ। তো মাইটোসিসের 3 নাম্বার ধাপ কোনটা, মেটাফেজ। তাহলে মেটাফেজ ধাপে কি হয়। আচ্ছা, মেটাফেজ ধাপে কি হয় দেখো, ক্রোমোজোম মেরুমুখী চলন ঘটে না, এটা হচ্ছে অ্যানাফেজের কাজ। আমাদের বের করতে হবে মেটাফেজে কি হয়, কি হয় মেটাফেজে কি হয়। আচ্ছা, তাহলে হচ্ছে মেটাকাইনেসিস ঘটে, এটা হচ্ছে সঠিক আনসার। স্পিন্ডল তন্তু সৃষ্টি হয় না, এটা হচ্ছে প্রোফেজের কাজ। নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, এটা হচ্ছে টেলোফেজের কাজ। আচ্ছা, এইবার দেখো উদ্দীপকের চক্রটির ক্ষেত্রে কোনটি সঠিক, মানে কোষ চক্রটির ক্ষেত্রে কোনটি সঠিক। এটির অস্বাভাবিকতা হইলে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হবে। A1 দশা, A1 মানে হচ্ছে এখানে A1 মানে হচ্ছে জি1, জি1 দশায় কি হয় সাইক্লিন প্রোটিন তৈরি হয়, রাইট, সাইক্লিন প্রোটিন তৈরি হয়। এবং এটা হচ্ছে সিডিকে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, এই যে তোমার এনজাইমটা আছে, তো এই এনজাইমের সাথে মিলিত হয়ে এই পুরা চক্রটাকে গতি দিতে হেল্প করে। ঠিক আছে, মানে এই চক্রটা যাতে খুব দ্রুত শেষ হয় এজন্য এটা হেল্প করে। তার মানে এটা সঠিক, এটাও সঠিক, এইটাও সঠিক। আচ্ছা, তারপর হচ্ছে এটি যে কোনো ধরনের কোষ বিভাজনে দেখা যায় না, এটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে আমরা এটা নিয়ে আলোচনা করি। তার মানে এটা হচ্ছে আমাদের 1 আর 2 এখানে সঠিক আনসার। এগুলো তোমরা পারবা, ইজি, এগুলো দেখবা। আচ্ছা, এটা দেখো যে চিত্রটি কোন কোষ বিভাজনের কোন ধাপকে, আচ্ছা উদ্দীপকের চিত্রটি কোষ বিভাজনের কোন ধাপকে নির্দেশ করে। এটা সবাই পারছো আশা করি, কারণ এটা অলরেডি পড়ায় ফেলছি, যে মাঝখান বরাবর যখন বিশ্লেষিত হবে বা মাঝখান বরাবর যখন থাকবে তখন সেটাকে আমরা কি বলি মেটাকাইনেসিস, বা এটা হচ্ছে মেটাফেজ ধাপে দেখা যায়। ঠিক আছে, আনসার হবে খ মেটাফেজ। আচ্ছা, তারপরে দেখো যে উদ্দীপকের চিত্রের জন্য প্রযোজ্য কোনটি, ক্রোমোজোম খাটো এবং মোটা, রাইট, মেটাফেজ ধাপে খাটো এবং মোটা দেখা যায়, বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত থাকে, মেটাকাইনেসিস হয়। তার মানে তিনটাই সঠিক আনসার। উদ্দীপকের যে ধাপটি দেখানো হয়েছে তার পূর্ববর্তী ধাপের বৈশিষ্ট্য কোনটি, মানে হচ্ছে এখানে দেখাচ্ছে অ্যানাফেজ, দুই দিকে চলে যাচ্ছে, ক্রোমোজোমগুলো দুই দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে অ্যানাফেজ। তাহলে হচ্ছে অ্যানাফেজ ধাপের পূর্ববর্তী ধাপে কি হয়, এটা হচ্ছে তোমরা নিজেরা করবে। আচ্ছা, দেখাই দিলাম, এটাও তোমরা নিজেরাই করবে, অ্যানাফেজ ধাপে কি হয় এটা তোমরা পারো। আচ্ছা, এখন বলছে যে উদ্দীপকের ক্ষেত্রে নিউক্লিয়াস এবং ক্রোমোজোম কয়বার বিভাজিত হয়। এখানে দেখো যে 2n থেকে কি হচ্ছে, 2n থেকে হচ্ছে আমাদের n, 2n থেকে n হচ্ছে, আবার এই n গুলো আবার কি n এ পরিণত হচ্ছে, মানে একটা কোষ থেকে 4টা কোষ সৃষ্টি হচ্ছে। তার মানে কি এটা হচ্ছে আমাদের মিওসিস কোষ বিভাজন। তো মিওসিস কোষ বিভাজনে কি হয়, যে তোমার নিউক্লিয়াসটা 2বার আর কি ক্রোমোজোমটা 1বার বিভাজিত হয়, তাই না, এটা হচ্ছে আমাদের মিওসিসের
বৈশিষ্ট্য। আচ্ছা, এইবার দেখো যে বলছে সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে উক্ত বিভাজনটা কোথায় ঘটে? সপুষ্পক উদ্ভিদ মানে কি? এটা হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট উদ্ভিদ, ঠিক আছে, স্পোরোফাইটিক উদ্ভিদ। তো সেক্ষেত্রে কি হবে? জন মাতৃকোষে এটা হয়ে থাকে। একদম ইজি কোশ্চেন, এটা তোমরা নিজেরা করবা। এই যে কি হয়েছে দেখো। আচ্ছা, এটা দেখাই, এটাও কিন্তু একদম ইজি। এটা হচ্ছে আমাদের কি ক্রসিং ওভার হচ্ছে, ঠিক আছে, এই যে ক্রসিং ওভার হচ্ছে। তো এখানে দেখো যে উক্ত প্রক্রিয়ার শুরুতে কি হয়। আচ্ছা, এটা একটু দেখো, ক্রসিং ওভারের পূর্বে কি কি হয়। অবশ্যই প্রথমে কি একটা সিনেপসিস হইতে হবে। প্রথমে কি জোর বাঁধতে হবে। জোর না বাঁধলে কাদের মধ্যে ক্রসিং ওভার হবে, তাই না? তার মানে জোর বাঁধতে হবে। তো জোর বাঁধাকে হচ্ছে আমরা সিনেপসিস বলতেছি। এই যে জোর বাঁধলো, এই যে যুগল, এই যে কাপড়টাকে আমরা বলতেছি কি বাইভ্যালেন্ট। আর কি টেট্রার সৃষ্টি হচ্ছে, কারণ কি টেট্রার মানে কি, এই যে এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড, এখানে একটা ক্রোমাটিড। টোটাল ক্রোমাটিড কয়টা? 4টা না? এই যে দেখো, এই যে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমের এই পার্টটা একটা ক্রোমাটিড, এই পার্টটা একটা ক্রোমাটিড। তার মানে কি দুইটা ক্রোমোজোম মিলে 4টা ক্রোমাটিড তৈরি হলো। তারপরে কি এই যে তোমার এই কায়াজমাটা সৃষ্টি হবে বা তোমার ক্রসিং ওভারটা হবে। আচ্ছা, তাহলে আনসার হবে 3টাই, তাই না? আনসার হবে 3টাই। টেট্রার সৃষ্টি হইতে হবে, বাইভ্যালেন্ট সৃষ্টি হইতে হবে, সিনেপসিস ঘটতে হবে। আচ্ছা, এটা তোমরা পারবা। প্যাকাইটিন ধাপে কি হয়? আচ্ছা, এটাও ঠিক সেম। এটা হচ্ছে আনসার কি বলছে যে উদ্দীপকে বি চিহ্নিত অংশটি কি? বি চিহ্নিত মানে কি? এখানে কি হয়েছে? কায়াজমা সৃষ্টি হয়েছে না? এক্স এর মতো একটা অবস্থান সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে আমাদের কায়াজমা, তাই না? কায়াজমা। আচ্ছা, এটা তোমরা পারবা আশা করি। আচ্ছা, এটা দেখো, এটাতে কি বলছে? এটা অনেকটা সেম। প্যাকেটিন ধাপে কি হয়? এটা তুমি কিন্তু পারার কথা। এখানে একটা জিনিস দেখো যে প্যাকেটিন ধাপে এই যে তোমার ক্রসিং ওভার হচ্ছে, ক্রসিং ওভার হওয়ার জন্য কায়াজমা সৃষ্টি হইতে হবে, রাইট? লাইগেজ এনজাইম এখানে জড়িত, ঠিক আছে। এই যে তোমার দুইটা ক্রোমোজোম দুইটা জায়গায় কর্তিত হয় বা কেটে যায়, সেটা হয় এন্ডোনিউক্লিয়াসের মাধ্যমে। এন্ডোনিউক্লিয়াস, এটা হচ্ছে এন্ডোনিউক্লিয়াস এনজাইমের মাধ্যমে হচ্ছে কাটে। এন্ডোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াস এর মাধ্যমে কাটে, এবং লাইগেজ এনজাইমের মাধ্যমে কি হয়? জোড়া লাগে, ঠিক আছে। লাইগেজ এনজাইমের মাধ্যমে জোড়া লাগে, তারপর কায়াজমা সৃষ্টি হয়। লাইগেজ এনজাইমের কাজ আছে এখানে জিনের পরিবর্তন করে। তার মানে তিনটাই সঠিক অ্যান্সার। আচ্ছা, এগুলো পারবা এগুলো। আচ্ছা, এটা দেখো, কোষ বিভাজন প্রক্রিয়ায় জীব জগতে বৈচিত্র্য সৃষ্টি হয়। আচ্ছা, জনন মাতৃকোষ এই কোষ বিভাজন প্রক্রিয়া অংশগ্রহণ করে, ঠিক আছে। তার মানে যেহেতু জনন মাতৃকোষ কথা বলছে, তার মানে এখানে হচ্ছে মিওসিস কোষ বিভাজন। তো এখানে কি হবে? যে দৈহিক বৃদ্ধি না, অপরিবর্তিত ক্রোমোজোম, অপরিবর্তিত ক্রোমোজোম, ক্রোমোজোম তো অপরিবর্তিত থাকে না, ক্রোমোজোমের মধ্যে কি আসে? চেঞ্জেস আসে, তাই না? বিভিন্ন ধরনের দুইটা ক্রোমোজোম মিলে আলাদা হয়। যদি বলতো ক্রোমোজোম সংখ্যা, তার মানে ঠিক আছে, ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। কিন্তু কি যখনই মিওসিস হয় তখন কি বৈশিষ্ট্য আদান প্রদান হয়, ক্রোমোজোম একই রকম থাকে না, আলাদা হয়ে যায়, ঠিক আছে। ক্রোমোজোমের বৈশিষ্ট্যে কিছু না কিছু পার্থক্য আসে। কত বড় না, এটা হচ্ছে মাইটোসিসের কাজ। তার মানে এই তিনটাই হচ্ছে মাইটোসিস। বিবর্তন, হ্যাঁ বিবর্তন হয়। এই যে তোমার তোমার মিওসিস যে হচ্ছে, মিওসিস হওয়ার ফলে কি হচ্ছে? তোমার বৈশিষ্ট্যে পরিবর্তন আসছে। এই যে বৈশিষ্ট্য পরিবর্তন আসতেছে এক জেনারেশন থেকে অন্য জেনারেশন, এভাবে যাইতে যাইতে কি একসময় বড় ধরনের, ছোট থেকে বড় ধরনের বিবর্তন দেখা যায়। তার মানে সঠিক আনসার হচ্ছে বিবর্তন। আচ্ছা, এগুলো তোমরা করবা। শেষ, এই তো। দেখছো কত দ্রুত ক্লাসটা শেষ হয়ে গেল। তো আশা করি বাকি যেই কোশ্চেনগুলো আছে এগুলো সব রিপিট। তো যাদের হচ্ছে মনে করো যে একবারই সময় নাই, পড়তে সময় পাচ্ছ না, তার হচ্ছে আমি যেগুলো কোশ্চেনগুলো সলভ করে দিছি এগুলো একটু দেখে যাও। আর যাদের হচ্ছে মনে করো যে না, মানে কোশ্চেন পেপার পেয়ে আমি হচ্ছে নির্ভুলভাবে দাগাইতে চাই, আমি নিজে একবার প্র্যাকটিস করে যেতে চাই, তা কিন্তু এই পিডিএফটা থেকে তোমরা হচ্ছে এই যেগুলো হচ্ছে আমি স্টার মার্ক দিই নাই, যেগুলো হচ্ছে সলভ করাই নাই, সেগুলো কিন্তু তোমরা নিজের একটু ট্রাই করবা। এগুলো কঠিন কিছু না, যেগুলো হচ্ছে স্টার মার্ক দিই নাই সেগুলো হচ্ছে রিপিট টাইপের কোশ্চেন বা সহজ কোশ্চেন। হ্যাঁ, কোনো কঠিন কোশ্চেন এখানে নাই। তোমরা জাস্ট নিজেকে প্র্যাকটিস করার জন্য এই কোশ্চেনগুলো রাখছি। যেমন হচ্ছে এখানে কি কোন পর্যায়ে কি সংশ্লেষ হয়, কি সংঘটিত হয় দেখি। এখানে কি বলছে? মিওসিস 1 এর কোন একটি উপপর্যায়ে কি হয়? দুটি ক্রোমোজোমের মধ্যে অংশের বিনিময় হয় এবং এক্স চিহ্নের মতো একটা আকৃতির সৃষ্টি হয়। তার মানে এই যে এক্স চিহ্নিত যে আকৃতির সৃষ্টি হচ্ছে, এটা মানে কি? কায়াজমা সৃষ্টি হচ্ছে। তো কায়াজমা কোথায় হয়? প্যাকাইটিন ধাপ। তো এগুলো কিন্তু অলরেডি অনেকবার পড়ে ফেলছি। এখানে বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে রিপিট। তো আশা করি তোমরা এগুলো প্র্যাকটিস করবা। তো নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম। তোমরা হচ্ছে আমার চ্যানেল বা ইউটিউবে যে এডুকেটর স্কুলের যে চ্যানেল, সেখানে হচ্ছে তোমরা ভিডিওগুলো পাওয়া যাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।